প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। প্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন ধরে তোমরা ঘরে বন্দি অবস্থায় আছো। তোমাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। সেই লেখাপড়ায় যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য সিরাজ মিয়া মেমোরিয়ালের পক্ষ থেকে অনলাইনে তোমাদের পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। নিশ্চয়ই তোমরা এই অনলাইনের পড়াগুলো মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো শুরু করা যাক আমাদের পড়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পৃষ্ঠা 68 থেকে 72 পৃষ্ঠা তোমরা বোর্ডে দেখো। পৃষ্ঠা 68 থেকে 72 এই চারটি পৃষ্ঠা তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার পড়ার সাথে তোমরা একটু মিলিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক আমাদের পড়া। আমরা প্রথমে শিখব যে বানান কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, ভাষা প্রবহমান ও পরিবর্তনশীল। প্রতিটি ভাষার ক্ষেত্রে সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল বানান পদ্ধতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাহলে বানান কাকে বলে? বাধ্যনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে বানান। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, বানান কাকে বলে তোমরা একটু জেনে নাও। বাধ্যনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে বানান। এবার আমরা শিখব যে বানান রীতি আমাদের জানা প্রয়োজন কেন। কোনো ভাষার মৌলিক শব্দের গাঠনিক রূপ কী ধরনের হবে কিংবা যৌগিক শব্দ গঠনের ক্ষেত্রে বানানের নিয়মে কোনো পরিবর্তন আসবে কিনা তা জানার একমাত্র উপায় হচ্ছে বানান রীতি। তাই আমাদের বানান রীতি জানা একান্ত প্রয়োজন। একই শব্দের একাধিক বানান বিভ্রান্তির সৃষ্টি করে। বাংলা ভাষা হাজার বছরের পুরনো। বাংলা ভাষায় দীর্ঘকাল ধরে বানানের কোনো সুনির্ধারিত নিয়ম না থাকায় একই শব্দের একাধিক বানান চলে এসেছে। বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে প্রথম উদ্যোগী ভূমিকা পালন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়। আমি আবার বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে প্রথম উদ্যোগী কলকাতা বিশ্ববিদ্যালয়। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত বাংলা বানানের নিয়ম এর প্রথম সংস্করণ এবং 1937 সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, মনোযোগ দিয়ে শোনো। বাংলা বানানের নিয়ম প্রথম সংস্করণ হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1936 সালে আর দ্বিতীয় সংস্করণ হয় 1937 সালে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আসো, বাংলাদেশে জাতীয় শিক্ষাক্রম ও পুস্তক বোর্ডে 1988 সালে বাংলা বানানের একটি নীতিমালা প্রণয়ন করে। পরবর্তীকালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে। এই নিয়ম প্রকাশিত হয় 1982 সালের জানুয়ারি মাসে। সবচেয়ে বড় কথা যে ভাষার সামগ্রিক শৃঙ্খলা, অর্থাৎ কোনো ভাষার সামগ্রিক শৃঙ্খলা রক্ষা করার জন্যই আমাদের বানান রীতি জানা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা জানি যে উৎসগত দিক থেকে শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়। উৎসগত দিক থেকে শব্দসমূহকে 5টি ভাগে ভাগ করা হয়। 1. তৎসম শব্দ। 2. অর্ধতৎসম শব্দ। 3. তদ্ভব শব্দ। 4. দেশি শব্দ এবং 5. বিদেশি শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো তো?
তাহলে উৎসের দিক দিয়ে শব্দ কত প্রকার? 5 প্রকার, অর্থাৎ 5টি ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, এবার আসো, এই যে শব্দ 5টি মানে প্রধান ভাগে ভাগ করা হয়েছে শব্দকে, এখন এই সংস্কৃত থেকে কোন কোন শব্দ এসেছে আমরা একটু জেনে নিই। সংস্কৃত, এবার আসো আমরা জানি যে বিদেশি শব্দগুলা কোত্থেকে এসেছে। বিদেশি শব্দসমূহ আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি, ইংরেজি, ফরাসি, ওলন্দাজ প্রভৃতি ভাষা থেকে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু জেনে নেই যে নত্য বিধান ও শব্দ বিধান এ নিয়ে আমরা এখন আলোচনা করব। নত্য ও শব্দ বিধান আলোচনার ক্ষেত্রে তৎসম শব্দ সম্পর্কে উল্লেখ করা প্রয়োজন। এবার এসো তৎসম শব্দ সম্পর্কে আমরা একটু জেনে নিই। সংস্কৃত থেকে সরাসরি যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলি হচ্ছে তৎসম শব্দ। তৎসম, তৎ মানে কি বলতো প্রিয় শিক্ষার্থীরা? তৎ মানে হচ্ছে সংস্কৃত, অর্থাৎ যা সংস্কৃতের মতো তাই তৎসম। বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলোর মধ্যে যেসব শব্দ তৎসম কেবল সেগুলোর বানানে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহৃত হয়। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন ও মূর্ধন্য স প্রয়োগের বিশেষ নিয়ম আছে। তাহলে বন্ধুরা চলো আমরা জেনে নিই এই নিয়মগুলো জানার পূর্বে আমাদের জানতে হবে নত্য বিধান কাকে বলে এবং সত্য বিধান কাকে বলে এবং তাদের নিয়মাবলী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ জানলাম যে কোন কোন শব্দ সংস্কৃত উৎসজাত, অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে এসেছে। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ ও তদ্ভব শব্দ, এই 3টি শব্দ সংস্কৃত উৎসজাত। এবার এসে আমরা জেনে নিই যে দেশি শব্দগুলি কোথা থেকে এসেছে। দেশি শব্দগুলি প্রাক আর্য, দ্রাবিড়, অস্ট্রিক প্রভৃতি অনার্য জাতির ভাষা থেকে এসেছে। আমি আবার বলছি, দেশি শব্দগুলো প্রাক আর্য, দ্রাবিড়, যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে দন্তান্ন এর পরিবর্তে মূর্ধন্য ন ব্যবহৃত হয় তাকে কি বলে? নত্য বিধান বলে। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, নত্য বিধান কাকে বলে একটু জেনে নাও। যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে দন্তন্য এর পরিবর্তে মূর্ধন্য ন ব্যবহৃত হয় তাকে নত্য বিধান বলে। শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো নত্য বিধান কাকে বলে। এবার এসো আমরা নত্য বিধানের নিয়মগুলো জেনে নিই। নত্য বিধানের নিয়মাবলী, এখানে কয়েকটি নিয়ম আছে, আমি তা উল্লেখ করছি। আমাদের প্রথম নিয়ম হচ্ছে তৎসম শব্দে রি বয়সুনর মূর্ধন্য স, আবার বলছি রি বয়বিন্দু র মূর্ধন্য স, এই 3টি বর্ণের পরে এবং রিকার, র ফলা, রে ক্ষীয় এর পরে মূর্ধন্য ন হয়, ব্যবহৃত হয়। যেমন আমরা রি এর ক্ষেত্রে বলছি রি বা রিকার, এরপর মূর্ধন্য ন হয়। যেমন ঋণ, এখানে রি এর পরে মূর্ধন্য ন বসেছে। ঘৃণা, ভয় রিকার মূর্ধন্য আকার, এখন ভয়ের নিচে নিশ্চয়ই রিকার আছে এবং এর রিকারের পরে ব্যবহৃত হয়েছে মূর্ধন্য ন। তয় রিকার মূর্ধন্য ন তৃণ, এখানে রিকারের পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম
যে রি অথবা রিকারের পর মূর্ধন্য ন বসে। এবার এসো বয় বিন্দু র এর পর মূর্ধন্য ন বসে। যেমন বড় ব বয় বিন্দু র মূর্ধন্য ন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে বয় বিন্দু র এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। কিরণ কয় রশ্মি বয় বিন্দু র মূর্ধন্য ন। এখানে বয় বিন্দু র এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। চরণ চ বয় বিন্দু র মূর্ধন্য ন। এখানে বয় বিন্দু র এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। রফলা রফলা এর পর মূর্ধন্য ন ব্যবহৃত হয়। যেমন আমন্ত্রণ আমন্ত্রণ আ ম তয় রফলা মূর্ধন্য ন। এখানে তয় রফলার নিচে রফলা আছে এবং রফলা থাকায় এর পরেই মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে শুনবে। মুদ্রণ ময় রস্যকার দয় রফলা মূর্ধন্য ন। এখানে দয়ের নিচে রফলা রফলা তাই রফলার পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। চিত্রণ চয় রশ্মি তয় রফলা মূর্ধন্য ন। এখানে তয়ের নিচে রফলা আর রফলার পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। রেফের পর মূর্ধন্য ন হয়। যেমন অর্ণ কর্ণ পূর্ণ। এখানে অর্ণ শব্দটিতে অ মূর্ধন্য নয় রে ব অর্থাৎ মূর্ধন্য পরে কি হয়েছে রেফ হয়েছে অর্ণ। কর্ণ ক মূর্ধন্য নয় রেফ রেফের পর মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। পূর্ণ কয় দীর্ঘ মূর্ধন্য নয় রেফ কয় দীর্ঘকার মূর্ধন্য নয় রেফ। এখানে কি হয়েছে দীর্ঘকার পর মূর্ধন্য রেফ তারপরে মূর্ধন্য ন অর্থাৎ মূর্ধন্য নর উপর কি হয়েছে রেফ ব্যবহৃত হয়েছে অর্থাৎ মূর্ধন্য নর পরে রেফটা ব্যবহৃত হয়েছে। যাই হোক আমরা শিখলাম যে রেফের পর মূর্ধন্য ন হয় ব্যবহৃত হয়। এবার আসুন মূর্ধন্য স এর পর মূর্ধন্য ন ব্যবহৃত হয়। যেমন অন্বেষণ অন্বেষণ। এখানে অ দন্ত নয় ব এইটার মূর্ধন্য স মূর্ধন্য ন কি হলো অন্বেষণ। তাহলে মূর্ধন্য স পরে কি ব্যবহৃত হয়েছে মূর্ধন্য ন। দূষণ দয় দীর্ঘকার মূর্ধন্য স মূর্ধন্য ন। এখানে মূর্ধন্য স পরে কি ব্যবহৃত হয়েছে মূর্ধন্য ন। বর্ষণ ব মূর্ধন্য শয় রে মূর্ধন্য ন। এখানে মূর্ধন্য স পরে কি ব্যবহৃত হয়েছে মূর্ধন্য ন। এবার আসো ক্ষীয়র পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। যেমন ক্ষণ শিক্ষণ রক্ষণ ইত্যাদি। ক্ষণ ক্ষীয় মূর্ধন্য ন। শিক্ষণ তারিখ শয় রশ্মি ক্ষীয় মূর্ধন্য ন। রক্ষণ বয় বিন্দু র ক্ষীয় মূর্ধন্য ন। এখানে প্রতিটি শব্দে ক্ষীয়র পর আমরা মূর্ধন্য এর ব্যবহার দেখতে পেলাম। প্রিয় শিক্ষার্থীরা আমাদের 2 নম্বর নিয়ম হচ্ছে একই শব্দের মধ্যে রি রিকার র রেফ রফলা অথবা মূর্ধন্য স এর যে কোনোটির পরে যদি স্বরবর্ণ ক বর্গ যেমন ক খ গ ঘ ম প বর্গ যেমন প ফ ব ভ ম এবং অন্তস্থ জ অন্তস্থ অ মূর্ধন্য অন্তস্থ অ কিংবা অনুসার এসব বর্ণের এক বা একাধিক বর্ণ থাকে তবে তার পরবর্তী দন্তন্য মূর্ধন্য ন হয়। যেমন অর্পণ কৃপণ দর্পণ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো এখানে
আমাদের অর্পণ বানানে রেফ আছে, আর রেফের পরে কি ব্যবহৃত হয়েছে? মূর্ধন্য। কৃপণ, এখানে রিকার তারপর প, পরে মূর্ধন্য। প আছে, প বর্গ আছে, প বর্গের পরে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। দর্পণ, এখানে রেফ আছে এবং প বর্গ আছে, তাই এর পেছনে কি আছে? এর সাথে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। এবার দেখো যুক্ত ব্যঞ্জনে ট বর্গের বর্ণগুলো ট, ঠ, ড, ঢ পূর্বে দন্তান্ন এর পরিবর্তে মূর্ধন্য হয়। আমি আবার বলছি, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যুক্ত ব্যঞ্জনে ট বর্গের বর্ণগুলোর ট, ঠ, ড, ঢ পূর্বে দন্তান্ন এর পরিবর্তে মূর্ধন্য হয়। যুক্ত ব্যঞ্জনে ট বর্গের বর্ণগুলোর ট, ঠ, ড, ঢ এর পূর্বে দন্তান্ন এর পরিবর্তে মূর্ধন্য হয়। যেমন কণ্টক, এখানে দন্তান্নর পরিবর্তে মূর্ধন্য এর ব্যবহৃত হয়েছে টয়ের পূর্বে। ঘণ্টা, এখানে টয়ের পূর্বে দন্তান্নর পরিবর্তে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। কণ্ঠ, এখানে ঠয়ের সাথে দন্তান্নর পরিবর্তে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। ঠয়ের পূর্বে দন্তান্ন এর পরিবর্তে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। এবার এসো আমরা জেনে নেই আমাদের আরেকটি নিয়ম, সেটি হচ্ছে পয় রফলা, পরা, পূর্ব, অপর এগুলোর পর অন্য শব্দ থাকলে অ হয় না। অন্য শব্দ থাকলে বা বসলে অন্য শব্দের দন্তান্ন মূর্ধন্য হয়, দন্তান্ন পরিবর্তে মূর্ধন্য হয়। যেমন পূর্বাহ্ন, অপরাহ্ন, পরাহ্ন এগুলা দন্তান্নর পরিবর্তে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থীরা, এবার দেখো আমাদের আরেকটি নিয়ম, কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়। আমি আবার বলছি, কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়। যেমন অনু, অ মূর্ধন্য নয়, রস্যই। কুন, ক ওকার মূর্ধন্য। গণ্য, গ মূর্ধন্য নয় জফলা। আপন, স্বরে আ, প মূর্ধন্য নয়। এগুলি তৎসম শব্দ, আর এই তৎসম শব্দগুলিতে স্বভাবতই মূর্ধন্য বসে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম নত্যবিধান কাকে বলে এবং নত্যবিধানের নিয়মাবলী। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমাদের কোনো সমস্যা থাকলে অনলাইনে আমাদেরকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজান পড়ছে, সেজন্য আমি তোমাদের কাছ থেকে 2 মিনিট সময় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম নত্যবিধান কাকে বলে এবং নত্যবিধানের নিয়মাবলী। এখন আমরা জানব সত্যবিধান কাকে বলে এবং সত্যবিধানের নিয়মাবলী। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। সত্যবিধান কাকে বলে? যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে দন্তাস্য এর পরিবর্তে মূর্ধন্যাস্য ব্যবহৃত হয়, তাকে সত্যবিধান বলে। তো শিক্ষার্থীরা, আমি আবার বলছি, মনোযোগ দিয়ে শোনো। যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে দন্তাস্য এর পরিবর্তে মূর্ধন্যস্য ব্যবহৃত হয়, তাকে কি বলে? সত্যবিধান বলে। এবার এসে আমরা জেনে নেই সত্যবিধানের কিছু নিয়মাবলী।
শব্দবিজ্ঞানের নিয়মাবলী 1, মনোযোগ দিয়ে শোনো। রি বা রিকারের পরে দন্তস্ব এর পরিবর্তে মূর্ধন্য ব্যবহৃত হয়। আমি আবার বলছি, রি বা রিকারের পরে দন্তস্ব এর পরিবর্তে মূর্ধন্য ব্যবহৃত হয়। আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে তোমাদের নিয়মগুলি আমি বুঝিয়ে দিচ্ছি, আশা করি মনোযোগ দিয়ে শুনবে। এখানে রি বা রিকারের পরে যে দন্তাস্ব থাকে তাহলে এর পরিবর্তে মূর্ধন্য ব্যবহৃত হয়। যেমন কৃষক, কৃষক, এখানে কয় রিকার, মূর্ধন্য ক। তাহলে আমরা দেখতে পেলাম যে এই শব্দটিতে রিকার এর পরেই কি বসছে, মূর্ধন্য বসছে। দন্তাস্বয়ের পরিবর্তে কি বসছে, মূর্ধন্য। ঋষি, রি মূর্ধন্য রসি, এখানে রি এর পর মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। তৃষা, তয় রিকার, মূর্ধন্য আকার, এখানে রিকারের পর মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। নাম্বার 2 নম্বর নিয়ম হচ্ছে যে রেফের পর মূর্ধন্য হয়, রেফের পর মূর্ধন্য হয়। যেমন আকর্ষণ, এখানে আ ক মূর্ধন্য রেফ মূর্ধন্য, এখানে রেফের পর মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। এবার এসো বর্ষণ, ব মূর্ধন্য রেফ মূর্ধন্য, এখানে মূর্ধন্য এরপর মূর্ধন্য ব্যবহৃত, মূর্ধন্যের উপর রেফ ব্যবহৃত হয়েছে এবং রেফের পরেই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি আকর্ষণ শব্দটিতেও মূর্ধন্যের উপর রেফ ব্যবহৃত হয়েছে এবং রেফের পর মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। ট এবং ঠ এর পূর্বে যুক্ত দন্তস্ব মূর্ধন্য হয়। আমি আবার বলছি, ট এবং ঠ এর পূর্বে যুক্ত দন্তস্ব মূর্ধন্য হয়। যেমন অষ্ট, এখানে অষ্ট দন্তাস্ব এর পরিবর্তে ট এর সাথে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, ট এর পূর্বে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। নষ্ট, এখানে ট এর পূর্বে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, কার পরিবর্তে, দন্তাস্বয়। এবার দেখো বলিষ্ঠ, বলিষ্ঠ শব্দটিতে ঠ এর পূর্বে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। আমাদের আরেকটি নিয়ম হচ্ছে ই কারান্ত এবং উ কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুর দন্তস্ব মূর্ধন্য হয়। যেমন অভিষেক, এখানে অ হয় রস্যিকার, মূর্ধন্য একার ক, তাহলে শব্দটিতে ভয়ের পূর্বে আমাদের রস্যি আছে আর তাই এর পরে কি ব্যবহৃত হয়েছে, মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। যেমন বিশাল, এখানে বয় রস্যি, মূর্ধন্য আকার দ, বয়ের পূর্বে রস্যিকার আছে আর তাই এর পরে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আরেকটি নিয়ম দেখো, রস্যউ কারান্ত উপসর্গ, রস্যউ কারান্ত উপসর্গ। যেমন আচ্ছা, এবার আসো আমরা একটু জেনে নেই যে সন্ধিতে বিসর্গযুক্ত ইকার বা রস্যকারের পর ক, খ, ক, ফ এর যে কোনো একটি থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্য হয়। যেমন নিষ্প্রভ, এখানে নিষ্প্রভ আমরা যদি সন্ধি করতে যাই, সন্ধি বিচ্ছেদ করলে দেখা যাবে নি যুগ প্রভ, এখানে বিসর্গের পরিবর্তে কে পরে ফলার নিচে পূর্বে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। আবার দেখো, এখানে নিষ্কর, এটা সন্ধি বিচ্ছেদ করলে দেখা যাবে যে নি যুগ কর, তাহলে এই বিসর্গের পরিবর্তে কি ব্যবহৃত হয়েছে, মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা কি জানলাম যে সন্ধিতে বিসর্গযুক্ত ইকার বা উকারের
পর ক খ ক খ এর যে কোনো একটি থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্য হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো সম্ভাষণ সূচক শব্দে একারের পর মূর্ধন্য ব্যবহৃত হয়। আমি আবার বলছি, সম্ভাষণ সূচক শব্দে একারের পর মূর্ধন্য ব্যবহৃত হয়। যেমন কল্যাণী এসু, শ্রদ্ধাম পদেষু, স্নেহাম পদেষু, বন্ধু বরেষু, সুজন এসু, এগুলি হচ্ছে সম্ভাষণ সূচক শব্দ। তাই একারের পর মূর্ধন্য ব্যবহৃত হয়। যেমন কল্যাণী এসু, শ্রদ্ধাস্পদেষু, স্নেহাস্পদেষু, এ সমস্ত শব্দে একারের পর মূর্ধন্য ব্যবহৃত হয়। এবার এসে কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়। যেমন অভিলাষ, দূষণ, ভাষা, ঈশ্বর, তুষার, এগুলি হচ্ছে কে তৎসম শব্দ। এগুলিতে এমনিতেই অর্থাৎ স্বভাবতই এগুলিতে মূর্ধন্য ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ অনেক কিছুই জানলাম বানান নীতি থেকে। আমরা জানলাম বানান কাকে বলে বা বানান কি, বানান নীতি আমাদের জানার প্রয়োজন কেন, কোন কোন সালে বানানের নিয়ম সংস্করণ করা হয়, এরপর শব্দ উৎসগত দিক থেকে শব্দসমূহ কত প্রকার কি কি, নত্যবিধান কাকে বলে, সত্যবিধান কাকে বলে এবং নিয়মাবলী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা পৃষ্ঠা 68 থেকে 72 পৃষ্ঠা তোমরা যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে পড়ো এবং আমার কথাগুলি যদি ভালো করে শুনে থাকো, তাহলে অবশ্যই তোমাদের ভালো শেখা হবে। আশা করি তোমরা বাসায়ও আরও 2-3 বার করে বইটা রিভাইজ করবে, তাহলে তোমাদের ভালো মতো শেখা হয়ে যাবে। তো শিক্ষার্থীরা বাসায় বসে ভালো মতো পড়াশোনা করবে, অবসর থাকবে না। আর অবসর থাকলে অনেক সময় মন খারাপ লাগে, তোমরা কোনো অবস্থাতেই তোমাদের মন খারাপ করবে না। মন খারাপ করে তোমরা কোনো বিপথে যাবে না। আশা করি তোমরা ভালো মতো পড়াশোনা করবে, পিতামাতার কথা শুনবে। হ্যাঁ, তোমাদের কোনো সহযোগিতার দরকার হলে ভাই বোন মা বাবার সহযোগিতা নেবে, তাদেরকে বন্ধু ভাববে, তোমাদের মনের কথাগুলো তাদের সাথে শেয়ার করবে। তাহলে দেখবে যে কোনো বিষণ্ণতায় তোমাদের আপনি ধরতে পারবে না। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, বিনা কারণে বাইরে যাবে না। তোমাদের সুস্থতা কামনা করে আজকের পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।